আন্ডারপাস তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল, সেই সময় রীতিমতো ধস নামে এবং সেই সময় একজন ঠিকা শ্রমিক মাটির তলায় চাপা পড়ে তার সেখানেই মৃত্যু হয়। আরও দুজন শ্রমিক তারা অসুস্থ হয়ে পড়েন, তারা জখম হয়েছেন এবং এই ঘটনার পর সরাসরি রাজ্য বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তাদের তরফ থেকে যদি এতটুকু সহযোগিতা থাকতো তাহলে বেঘরে প্রাণ যেত না এভাবে। এবং তারপরই এই ঘটনা সামনে আসার পরই আজ সকাল থেকে কেবল তোলার কাজ শুরু হয়েছে। গ্রামে কোমরপুর আর এখানে রেলওয়ে আন্ডারপাসে কাজ চলাকালীন হঠাৎই ধস নেমে যায় এবং সেই মাটি এখানে যে মাটিগুলি সাইডে একদম আন্ডারপাসের সাইডে রাখা ছিল সেইখান থেকে কিন্তু ধস নামে বলে প্রাথমিকভাবে এখানকার যারা কাজ করে যারা তার রেল কর্মীরা তারা জানাচ্ছে। অভিযোগ, কাজ চলাকালীন আচমকাই রবিবার রাতে 4 ঠিকা সংস্থার শ্রমিক চাপা পড়ে যায়। একজন নিজেই মাটি সরিয়ে বেরিয়ে পড়লেও বাকি 3 জন আটকে পড়ে থাকেন। উদ্ধারের পর 3 জনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই যে আন্ডারপাসে কাজ চলছিল ঠিক ওই দিক থেকে কিন্তু মাটির যে ধস সেই ধস কিন্তু নেমে আসে। তো নেমে আসার পর একদম যে আন্ডারপাসে যে ভিতর রয়েছে সেইগুলিতে কিন্তু এখন অবধি সেই মাটি পড়ে রয়েছে। যে আন্ডারপাস কাজে তো বন্ধ হয়ে রয়েছে, এটা অভিযোগ যে আন্ডারপাস হওয়ার কথা ছিল ঠিক তার পাশেই এবং সেইখানে আন্ডারপাস না হয়ে কিন্তু এইখানে আন্ডারপাস তৈরি করা হয়। কারা সহযোগিতা করেনি ওরা জানায়নি তার মাটির তলা দিয়ে নিজে ম্যানুয়ালি আমরা করে দেখেছিলাম, জেসিবিতে আমরা কাটতে যাইনি, কিন্তু 4 মিটার ডেপথে কেবিলটা আছে সেটা তো আমাকে ইনফর্ম করে না। এখন কাটতে গিয়ে আমরা দেখছি সেটা কেবিলটা আছে। তাহলে ওরা যদি বলতো তাহলে দুর্ঘটনা এটা হতো না। শুনলাম যে মারা গেছে একজন ধস পড়ে। হ্যাঁ, না আর কিছু শুনিনি। আমরা আজকে এসছি যে স্টাফের গাড়ি নিয়ে মাল টাল যা আছে সব নিয়ে যেতে আসছে, আমরা বাড়ি যেতাম। দুর্ঘটনার পর টনক নড়েছে বিদ্যুৎ দপ্তরের। সকাল থেকে শুরু হয়েছে কেবল সরানোর কাজ। অন্যদিকে ঘটনায় গুরুতর জখম আরও 2 শ্রমিক কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। রেলের আধিকারিকরা তারা কাজ শুরু করেছেন এবং ফুল এই যে তারা কিন্তু এখানে কাজ করছেন। এখন অবধি যে ধসের যে মাটি সেই মাটি কিন্তু এখনও পড়ে রয়েছে এই আন্ডারপাসের নিচেতেই। পূর্ব বর্ধমানে কাটোয়া থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশী, তার মুখে ফের হুমকি সুর। এবার তিনি বলছেন যে বিরোধীদের চোখ তুলে পিষে মারা হবে, এমন হুমকি যখন তিনি দিচ্ছেন এই নিয়ে স্বাভাবিকভাবেই মালদার রাজনীতি সরগরম। বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে তৃণমূল তো এদেরই খাতির করে। আখের জমি থেকে আগলে যাবে গুড় বের করা হয়, জাতিকে ঢুকিয়ে সিপিএম কংগ্রেস বিজেপিকে আখের গুড়ের মতো বের করে দিব, রসটাকে তোমরা জেনে রাখো। যার মুখে এমন মধুর ভাষণ তিনি আব্দুর রহিম বকশী, মালতীপুরের বিধায়ক, মালদা জেলা তৃণমূলের সভাপতি। এমন দুর্দণ্ড প্রতাপ শাসক নেতা একেবারে সহ্য করতে পারেন না বিরোধীদের। বিজেপি, কংগ্রেস হোক কি বাম, প্রত্যেকের উদ্দেশ্যেই নিদান দেন মেরে ফেলার, কেটে ফেলার বা জিভ টেনে ছিঁড়ে নেওয়ার। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার কুচক্রান্ত করছো বিজেপি, কংগ্রেস, সিপিএম বন্ধুরা। তোমরা জেনে রাখো, যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন ধরনের কুৎসা গানোর চেষ্টা করেছো তাহলে আগটা কেনে আগ দেখেছেন। আখের জমি থেকে আগ নিয়ে যাবে গুড় বের করা হয়, জাতিতে ঢুকিয়ে সিপিএম কংগ্রেস বিজেপিকে আখের গুড়ের মতো বের করে দিব, রসটাকে তোমরা জেনে রাখো। অথচ গত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নেতা কর্মীদের বিনয়ী হওয়ার পাঠও দিয়েছিলেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। যত জিতব তত আমাদের নরম হতে হবে, আমাদের কর্মীদের সংযত থাকতে হবে। মমতা অভিষেক কারোর কথাই যে কানে তোলার দরকার নেই, অতীতে বারবার প্রমাণ করেছেন মালদা জেলা তৃণমূলের সভাপতি। রবিবারও সেই কাজই করলেন তিনি। যে চোখ নিয়ে তুমি চক্রান্ত করার চেষ্টা করবে সেই চোখ দুটো তুলে নিবে তৃণমূল কংগ্রেস। এদিকে কেউ যাতে বেলাইনে কথা না বলেন বা আচরণ করেন তার জন্য ঘটা করে শৃঙ্খলা রক্ষা কমিটি করেছে ঘাসফুল শিবির। আমাদের 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে। কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য
দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে। এই ভদ্রলোক এত কুকথা বলেন, অশিক্ষিতর মতো কথা বলেন, কিন্তু তারপরেও এর পার্টিতে কেউ একে কিছু বলছে না। দলের লাইন মেনে কবে বিধায়ককে শোকজ করবে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি? কবে নেওয়া হবে ব্যবস্থা, নাকি তৃণমূলের সবকিছুই কেবল খাতায় কলমে? রিপাবলিক বাংলা। ভাঙড়ের সভা থেকে ফের আইএসএফ কে হুমকি দিচ্ছেন কে? না তৃণমূলের বিধায়ক, ক্যানিং পূর্বের তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলছেন কেউ রেহাই পাবে না। এই কথা যখন বলছেন, হুমকির সুরে যখন বলছেন শওকত মোল্লা, সেই জায়গা থেকে পাল্টা আইএসএফ এর দাবি শওকত মোল্লার মতো তৃণমূল বিধায়করা তারা জনভিত্তি হারিয়েছেন, সেই জন্য এই মুহূর্তে তাদের একমাত্র ভরসা হুমকির রাজনীতি। ভোট গণনা হবে, আমি আইএসএফের চামচাদের বলছি, বাঁচবেন না, রেহাই পাবেন না। তৈরি তৃণমূল কংগ্রেস মাটির ভিতরে থাকলে খুঁজে বের করে নিয়ে আসবে। শওকত মোল্লা তিনি জনশূন্য হয়ে যাচ্ছে। ভাঙড়ে যেভাবে রাহাজানি অত্যাচার বিগত কয়েক বছর ধরে চালাচ্ছে, সেই কারণে এরকম হুমকি শাসানি কথাবার্তা বলে আইএসএফদেরকে দমানোর চেষ্টা করছে। পঞ্চায়েত দপ্তরের একজন অস্থায়ী মহিলা কর্মী, তার সঙ্গে পঞ্চায়েত সচিবের বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর এই সম্পর্ক জানাজানির পর যখন তৃণমূল এক নেতা সেখানে গিয়ে এই সমস্যার সমাধানের চেষ্টা করছেন, সেখানে গিয়ে এক নতুন খেলা। বিবাদ মেটাতে তৃণমূল নেতার বাড়িতে সালিশি সভা, তাতেই শুরু হয় তুমুল বচসা। আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি পঞ্চায়েত সচিবের, সিসি ক্যামেরায় ধরা পড়ল তারই ছবি। বাড়ি গাড়ি ভাঙচুর, মালদার হবিবপুরে বুলবুল চণ্ডীতে শোরগোল। যদিও তৃণমূলের পঞ্চায়েত সদস্য সালিশি সভার কথা অস্বীকার করেছেন, পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ করেন তিনি। যদিও এসবই ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সদস্য। আমাদের এখানকার কিছু নেতা আছে পীযূষ মণ্ডলের নেতৃত্বে, আমাদের অঞ্চলের আবার চেয়ারম্যান পদে আছে, দুষ্কৃতীর দলকেও ডাকলো, ডেকে নিয়ে চরমভাবে হামলা করলো। আমার দরজা ভেঙে আমাকে ভেঙে দিয়ে একদম ঘরে ঢোকার চেষ্টা। ও একনায়কতন্ত্র চালাচ্ছে, আমাদের বুলবুল চণ্ডী হবিবপুর ব্লকে একনায়কতন্ত্র চালাচ্ছে। ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কালকে যে ঘটনা হয়েছে, মালদার এক ব্যক্তির সঙ্গে কেন্দুয়ার একটি ছেলের গন্ডগোল, মেয়েঘটিত গন্ডগোল। সেই মেয়েঘটিত গন্ডগোল নিয়ে রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য ওর বাড়িতে সালিশি সভা ডেকেছিল। সেই সালিশি সভাতে তাদের মধ্যেই বাকবিতর্ক হয়ে গন্ডগোলটা হয়েছে। এর মধ্যে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই, বা আমরা কোনোভাবেই কেউ জড়িতই না, আমাদের পার্টির তৃণমূলেরও কোনো ব্যাপার নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।